Time value of money, the concept that a sum of money is worth more now than the same sum will be at a future date due to its earning potential in the interim. এখানে বলা হয়েছে the concept that a sum of money, এক সমষ্টিগত টাকা বা কিছু টাকা যেটাকে আমরা বলি বা পুঞ্জীভূত কিছু টাকা is worth more now, বর্তমানে তার মূল্য যা ভবিষ্যতে থেকে বা ভবিষ্যতে মূল্যটা বেশি হয়। ওকে, মোর নাও দেন দ্য সাম উইল বি অ্যাট ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে টাকা, যে টাকার মান যা হবে আর বর্তমানে টাকার মান যা, এই দুইটার ভিতরে ডিফারেন্স হবে, অর্থাৎ এখনকার টাকা থেকে ভবিষ্যতে আমরা বেশি অ্যামাউন্টে পরিশোধ করে থাকি। ঠিক আছে, এই যে বেশি অ্যামাউন্টে পরিশোধ করে থাকি কি কারণে? যেখানে পার্চেসিং অফ পাওয়ার, টাকার মানটা চেঞ্জ হয় অন পাসিং দ্য টাইম, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে। এই যে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে টাকার মান চেঞ্জ হয়, এটাকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। ঠিক আছে, টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে এখানে আর কিছু ইফেক্টের কথা বলা হয়েছে। ইফেক্ট অফ দ্য টাইম ভ্যালু অফ মানি অন ডেইলি রুটিন লাইফ, অর্থাৎ টাকার যে মান সে টাইমের উপরে তারা ইফেক্ট করে। যেমন স্পেন্ডিং, উইথ দ্য সেম অ্যামাউন্ট অফ মানি টুডে উই ক্যান বাই মোর গুডস দেন ইন হোয়াট উই ক্যান ইন ফিউচার। এখানে বলা হয়েছে যে যে টাকা ব্যয় করে বর্তমানে আমরা কিছু ক্রয় করতে পারি, সেটা ভবিষ্যতে থেকে বেশি। কারণ কি? এখন যে টাকা দিয়ে যতগুলি পণ্য আমরা ক্রয় করতে পারবো, ওই টাকা দিয়ে ভবিষ্যতে ওইটুকু ওই পরিমাণে পণ্য আমরা ক্রয় করতে পারবো না। স্পেন্ডিং, হ্যাঁ, একটা ফ্যাক্ট। টাইম ভ্যালু মানির একটা ফ্যাক্ট, টাইম ভ্যালু মানের কারণে এটা হয়ে থাকে স্পেন্ডিং এর ক্ষেত্রে। এখন সেভিং এর ক্ষেত্রে কি বলা হয়েছে, দেখেন কি ইম্প্যাক্ট আছে। সেভিং মানি টুডে হ্যাজ ভ্যালু ইন ফিউচার ইন টার্ম অফ ফুলফিলিং আওয়ার ফিউচার নেসেসিটিস। বলা হয়েছে সেভিং মানি, আজকে যে সেভিং মানি, এই সেভিং মানিটা ভবিষ্যতে সেভিং মানি তার নির্দিষ্ট পরিমাণের যে কন্ডিশন বা টার্ম থাকে, সেই টার্মকে তারা ফুলফিলিং করে। অর্থাৎ যেটাকে সংক্ষেপে এভাবে বলা যায় যে সেভিং করলে আজকে যে পরিমাণ টাকাটা আমরা সেভিং করব, 10 বছর পরে ওই টাকাটা চেঞ্জ হয়ে যায় বা ওই টাকাটা বেড়ে যায়। ঠিক আছে, এটা মানে সংক্ষিপ্ত ভাবে আমরা বলতে পারি। বরোইং এর ক্ষেত্রে টাইম ভ্যালুটা কি ইফেক্টটা পড়ে? টু এনজয় দ্য বেনিফিট অফ কার টুডে ইউ বড়ো মানি অ্যান্ড রিপে ইট স্লোলি ইন ফিউচার। অর্থাৎ বলা হয়েছে বর্তমানে একটা আমরা যদি কার ক্রয় করি, এই কারটা যদি আমরা ধারে ক্রয় করি, ধারে ক্রয় ক্ষেত্রে টাকা ধীরে ধীরে আমরা পরিশোধ করতে হবে ফিউচারে, স্লোলি এটা ফিউচারে পরিশোধ করতে হয়। সেক্ষেত্রে এখানে কিছু চেঞ্জ আসে। তারপর ইনভেস্টিংটা কি? ইনভেস্টিং মানি উইল রিজাল্ট ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ আওয়ার সারপ্লাস মানি। অর্থাৎ আমরা যদি ইনভেস্টমেন্ট করি ভবিষ্যতের জন্য, সেই ইনভেস্টমেন্টের এখন যে টাকাটা আমরা ইনভেস্ট করি ভবিষ্যতে সেই টাকাটা আরো বেড়ে যায়, আরো বেশি পাই। সেক্ষেত্রে আমাদের এখানে লাভ হওয়ার সম্ভাবনা থাকে বা লাভ হয়, এটাকে বলে সারপ্লাস। তো এখানে ইফেক্টটা সাধারণত তিন চারটা জায়গায় ইফেক্ট পড়ে টাইম ভ্যালু অফ মানির কারণে। একটা হচ্ছে স্পেন্ডিং এর ইফেক্ট, সেভিং করার ক্ষেত্রে ইফেক্ট, বরোয়িং এর মানে ধার নেওয়ার ক্ষেত্রে ইফেক্ট, আর ইনভেস্টিং বিনিয়োগ করার ক্ষেত্রে ইফেক্ট। চারটি ক্ষেত্রে ইফেক্ট পড়ে। টাইম ভ্যালু অফ মানি, রিজন অফ ফর দিস কনসেপ্ট, এই এটা কারণগুলো কি? টাইম ভ্যালু অফ মানি কারণ কোন কারণে ঘটে থাকে সাধারণত? তিনটি কারণ দেখানো হয়েছে, তিনটি কারণে টাইম ভ্যালু অফ মানি হয়ে থাকে। যেমন আনসার্টেন ফিউচার, ফিউচারটা আনসার্টেন, কেউ নির্দিষ্ট ভাবে বলতে পারে না। এই জন্য এই টাইম ভ্যালু অফ মানি পরিবর্তন হয়।
ইনফ্লেশন, ইনফ্লেশনের জন্য হয়ে থাকে। ইনফ্লেশন মানে প্রাইসের মান কমে যাওয়া দিন দিন। আর আছে অ্যাটাচড ইন্টারেস্ট ফ্যাক্টর, ইন্টারেস্ট ফ্যাক্টরের সাথে অ্যাটাচড হয়ে যাওয়া, যেমন while certain amount is received and paid at later date the value are different। অর্থাৎ বলা হয়েছে আপনি আজকে যে টাকা নিব আপনার কাছ থেকে, ভবিষ্যতে ওই টাকা যদি আমরা দিই, তার থেকে আমরা বেশি টাকা দিতে হবে, এটা ইন্টারেস্ট বা আগ্রহ দেখাবে। আর এখন যে টাকা নিলাম, ভবিষ্যতে সেম টাকা যদি দিই, তাহলে এখানে কেউ ইন্টারেস্ট দেখাবে না। হুম। এই জন্য, এই কারণের জন্য টাইম ভ্যালুটা হয়। টাইম ভ্যালু অফ মানি মানে সময়ের কারণে টাকার মানটা চেঞ্জ হওয়া বা কমে যাওয়া। তো টাইম ভ্যালু অফ মানি একটা ডেফিনেশন উপর দেওয়া আছে। টাইম ভ্যালু অফ মানি ইজ ডিফাইন্ড অ্যাজ এ কনসেপ্ট হুইচ স্টেট দ্যাট পারচেসিং পাওয়ার অফ মানি ডিফার উইথ দ্য পাসেজ অফ টাইম। অর্থাৎ পার্সেসিং পাওয়ার অফ মানি ডিফারেন্স হয় পাসেজ অফ টাইম, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে পার্সেসিং পাওয়ার মানটা চেঞ্জ হয় বা ডিফার হয়। তিনটি কারণে ডিফার হয়: আনসার্টেন ফিউচার, ইনফ্লেশন, অ্যাটাচড ইন্টারেস্ট ফ্যাক্টর, ইন্টারেস্ট ফ্যাক্টরের সাথে সংযুক্ত হওয়া। ঠিক আছে, এই তিনটি কারণের জন্য এই কারণগুলো হয়ে থাকে। তো এটা ছিল টাইম ভ্যালু অফ মানি। এখন এটা গুরুত্ব, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ ফাইন্ডিং দ্য ফিউচার ভ্যালু অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু অফ মানি। অর্থাৎ একটা টাকার ভবিষ্যৎ এবং বর্তমান মূল্য বের করার গুরুত্ব। তিনটে গুরুত্বের কথা এখানে বলা হয়েছে। নাম্বার ওয়ান, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিশন এবং প্ল্যানিং এর জন্য এই কাজটা করা হয়, যে কত পরিমাণে আমাদের প্ল্যান আছে ইনভেস্ট করার, এবং কত পরিমাণ টাকা আমরা ভবিষ্যতে পাবো। ঠিক আছে, সেই টাকা আমরা কোন কাজে ইনভেস্ট করবো, এটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয়। সেকেন্ড বলা হয়েছে কি, টু নো দ্য ইনভেস্টমেন্ট অ্যান্ড ইটস রিটার্ন। ইনভেস্টমেন্ট এবং রিটার্নের পরিমাণ জানার জন্য এই ভবিষ্যৎ এবং বর্তমান মূল্য আমাদের বের করার প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, আমরা বর্তমানে উই ওয়ান্ট টু ইনভেস্ট 1 লাখ, and how much we will get a return in future। এখন 1 লাখ টাকা যদি ইনভেস্ট করি, 2 বছর বা 3 বছর পরে কত টাকা আমরা রিটার্ন পাবো, এটা জানার জন্য সাধারণত ফিউচার এবং প্রেজেন্ট ভ্যালু বের করা প্রয়োজন হয়। টু নো ডিসিশন অ্যাবাউট ইনভেস্টমেন্ট অর ইভেন সেভিং। সেভিং কত এবং ইনভেস্টমেন্ট কত করা হয়েছে, এই পরিমাণ জানার জন্য প্রেজেন্ট এবং ফিউচার ভ্যালু আমাদের নির্ণয় করার প্রয়োজন হয়। অনেক কারণ থাকতে পারে, তিনটি কারণ আমরা এখানে মেইন হিসেবে বিবেচনা করেছি। And now I am going to discuss about the annuity। অ্যানুইটিটা কি? অ্যানুইটিটা হলে যে একটা কন্ডিশন বা একটা কন্ট্রাক্ট, যার মাধ্যমে নিয়মতান্ত্রিক ভাবে টাকা পেড করা হয় অথবা টাকা রিসিভ করা হয় নিয়মতান্ত্রিক ভাবে, কন্ডিশনের মাধ্যমে, এটা হচ্ছে অ্যানুইটি। এখানে ডেফিনেশন দেওয়া হয়েছে অ্যানুইটিটা কি: অ্যান ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট ইস্যুড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন উইথ দ্য ইন্টেনশন অফ পেইং আউট ইনভেস্টেড ফান্ড। অর্থাৎ ইনভেস্টেড ফান্ড হতে পে করার যেটা ইন্টেনশন, সেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কর্তৃক, এটাকে বলা হয় অ্যানুইটি। এখানে ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট ইস্যুড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল যে প্রতিষ্ঠানগুলো থাকে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে বা সেই প্রতিষ্ঠান দ্বারা এটা ইস্যু অথবা ডিস্ট্রিবিউটেড করা হয়। ঠিক আছে, উইথ দ্য ইন্টেনশন অফ পেইং আউট ইনভেস্টেড ফান্ড। অর্থাৎ আমরা যে ইনভেস্ট করি, প্রতিনিয়ত ইনভেস্ট করে যে ফান্ড তৈরি করি, সেখান থেকে মূলত তারা আমাদেরকে পরিশোধ করে নিয়মতান্ত্রিক ভাবে ভবিষ্যতের জন্য। অথবা এটাকে আপনারা পেনশনও বলতে পারেন এক প্রকার। পেনশনটা কি, যখন চাকরি করা হয় প্রতি মাসে টাকা কেটে রাখে, রাখতে রাখতে এক সময় তারা আমাদেরকে পেনশন দেওয়া শুরু করে। ঠিক আছে, এই যেটা নিয়মতান্ত্রিক ভাবে প্রদান করা অথবা গ্রহণ করা, এটাকে বলা হয় অ্যানুইটি। তো অ্যানুইটি যখন থাকবে, এটা প্রেজেন্ট অ্যান্ড ফিউচার উপরে নির্ভর করে, যে এখন থেকে আমি অ্যানুইটি দেওয়া শুরু করেছি, এটা ভবিষ্যতে পাওয়ার আশায়।
তাহলে বর্তমান মূল্য এবং ফিউচার ভ্যালুটা জানা আমাদের অত্যাবশ্যক প্রয়োজন। ঠিক আছে, যে আমরা একটা ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট করছি যে আমরা 5 বছর ইন্স্যুরেন্স দেবো, 5 বছর পরে কত টাকা পাবো, তাহলে আমরা কত টাকা দিয়েছি আর কত টাকা পাবো, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নির্ণয় করার প্রয়োজন হয়। ঠিক আছে, তো এই জন্য মূলত এই অ্যানুইটি ক্ষেত্রে আমরা সাধারণত ফিউচার এবং প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করে থাকি। এখন দেখেন অ্যানুইটিটা কি, এবারে প্রকারভেদ গুলো কি কি। এই আরেকটি ডেফিনেশন দেওয়া আছে, অ্যানুইটি ইজ অ্যান সার্টেন অ্যামাউন্ট অফ মানি দ্যাট পেইস আন্ডার এ স্পেসিফিক কন্ডিশন উইথ এ গিভেন টাইম অফ পিরিয়ড। বলা হয়েছে যে অ্যানুইটি হচ্ছে এমন একটা নির্দিষ্ট পরিমাণের টাকা যা প্রদান করা হয় নির্দিষ্ট কন্ডিশনের আন্ডারে এবং নির্দিষ্ট সময়ের ব্যাপী। দ্য গিভেন টাইম অফ পিরিয়ড আর মান্থলি, কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি। অর্থাৎ এই টাইম পিরিয়ডটা হতে পারে মাসিক, ত্রৈমাসিক বা ষান্মাসিক অথবা বাৎসরিক হতে পারে। দ্য টাইপস অফ অ্যানুইটিস আর গিভেন বিলো। অ্যানুইটি একটা টাইপস নিম্ন দেওয়া হলো, অ্যানুইটি সার্টেন, আর একটা হচ্ছে অ্যানুইটি কন্টিজেন্ট। অ্যানুইটি সার্টেনটা কি? অ্যানুইটি সার্টেন অলসো নোন অ্যাজ গ্যারান্টিড অর ফিক্সড অ্যানুইটি। অর্থাৎ অ্যানুইটি সার্টেন হচ্ছে একটা ফিক্সড অ্যানুইটি অথবা একটা নির্দিষ্ট পরিমাণে অ্যানুইটি, যে কত বছর যাবত বা কত টাকা দিতে হবে এটা ফিক্স থাকে, একটা টাইম পিরিয়ড থাকে নির্দিষ্ট পরিমাণে। দিস অ্যানুইটি পেইস ইউ এ সেট অ্যামাউন্ট ওভার এ প্রি ডিটারমাইন্ড পিরিয়ড অফ টাইম। একটা আগে থেকে একটা সেট থাকে টাইম বা প্রি প্ল্যান অফ টাইম, যে 5 বছর বা 10 বছর বা 20 বছর একটা নির্দিষ্ট ফিক্সড টাইম থাকে। এই ফিক্সড টাইম পিরিয়ডকে বলা হয় অ্যানুইটি সার্টেন। ফর এক্সাম্পল, you can buy an annuity that will pay you $500 a month for 20 years। বলা হয়েছে যেমন আমরা একটা অ্যানুইটি যদি ক্রয় করি, এই অ্যানুইটি ক্রয় করার ক্ষেত্রে আমরা প্রত্যেক মাসে $500 করে 20 বছর যাবত প্রদান করব। এই যে 20 বছর যাবত আমরা টাকাটা দিব 500 টাকা করে প্রত্যেকবারই। ঠিক আছে, এইটাই মূলত অ্যানুইটি। আর 20 বছর যাবত এটা ফিক্সড করা আছে, 20 বছর ফিক্সড, এই জন্য এটাকে বলা হয় অ্যানুইটি সার্টেন। আরেকটি আছে অ্যানুইটি কন্টিজেন্ট। অ্যানুইটি কন্টিজেন্টটা কি? ফর অ্যান কন্টিজেন্ট অ্যানুইটি, দ্য পেমেন্ট আর মেড আনটিল সাম ইভেন্ট হ্যাপেন। অর্থাৎ কোন একটা বিশেষ ঘটনা না ঘটা পর্যন্ত এই টাকাটা পেমেন্ট করা হয়, ঘটনা ঘটা পর্যন্ত। এটাকে বলে কন্টিজেন্ট। কি ঘটনা হতে পারে সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখাতে পারি। অ্যান এক্সাম্পল ইজ মান্থলি পেনশন পেমেন্ট হুইচ কন্টিনিউ আনটিল দ্য পার্সন ডেট। অর্থাৎ একটা মাসিক যাতে পেনশন দেওয়া হয় এবং কতদিন যাবত দেওয়া হবে নির্দিষ্ট থাকে না, যতদিন পর্যন্ত সে জীবিত থাকবে, যতদিন সে মৃত্যুবরণ না করবে ততদিন পরিমাণ দেওয়া হয়। এটাকে বলা হয় অ্যানুইটি অফ কন্টিজেন্ট। আমৃত্যু পর্যন্ত, যেটাকে বলে কবে মরবে আমরা জানি না, এই জন্য বলা হয় অ্যানুইটি অফ কন্টিজেন্ট। ঠিক আছে, দ্য ইন্টারভাল বিটুইন পেমেন্ট ইজ কল্ড পেমেন্ট পিরিয়ড। ঠিক আছে, তো এখানে আমরা দেখছি যে অ্যানুইটিটা কি। আসলে অ্যানুইটিটা আসলে যে আমরা নিয়মতান্ত্রিক ভাবে টাকা প্রদান করি অথবা টাকা গ্রহণ করি নিয়মতান্ত্রিক ভাবে বা কন্ডিশনের মাধ্যমে, এটা হচ্ছে অ্যানুইটি। অ্যানুইটি দুই প্রকার, একটা অ্যানুইটি সার্টেন, একটা নির্দিষ্ট সময় পরিমাণ আমরা এটা পেড করে থাকি বা গ্রহণ করে থাকি। আর অ্যানুইটি কন্টিজেন্ট, একটা নির্দিষ্ট সময় থাকে না, এখানে আনসার্টেন, যেমন আমৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত না মৃত্যুবরণ করবে ততদিন পর্যন্ত এই টাকা প্রদান করা হয় অথবা সুবিধা গ্রহণ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানুইটি। তো এই অ্যানুইটিটা আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুটা বের করার প্রয়োজন হয়। ঠিক আছে, যে আপনি 20 বছর যাবত কত টাকা পেড করেছেন, তার বর্তমান মূল্য কত, ফিউচার মূল্য কত, এটা ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, আচ্ছা এখানে ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালুর একটি ডেফিনেশন দেওয়া আছে এবং তাদের কিছু ফর্মুলাও দেওয়া আছে। ফিউচার ভ্যালুটা কি, ডেফিনেশন দেওয়া আছে এখানে, দ্য রাইজিং
value of today's sum at specific future date given at a specified rate of interest। অর্থাৎ ভবিষ্যতে যে টাকাটা পাওনা হবে সেটা আমার প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু। আর প্রেজেন্ট ভ্যালুটা কি? বর্তমান মূল্য, যেটা ফিউচারের উপর নির্ভর করে টাকাটা সেট করা হয়। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তো ফিউচার ভ্যালু কিভাবে সেট করা হয়, একটা ফর্মুলা দেওয়া আছে এখানে। আর প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে সেট করা হয় তার একটি ফর্মুলা এখানে দেওয়া আছে। ঠিক আছে? যেমন ফিউচার ভ্যালু এফ ভি ইজ ইকাল টু পি ভি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার অফ দা এন। এখানে পিভি তে প্রেজেন্ট ভ্যালু অথবা প্রিন্সিপাল অ্যামাউন্ট, এফ ভি তে ফিউচার ভ্যালু অফ দ্য ইনিশিয়াল প্রিন্সিপাল ইন দ্য ইয়ার, আর ইজ ইকাল টু রেট অফ ইন্টারেস্ট পার annum, n is equal to number of the years for which the amount has been invested। ঠিক আছে? এখানে সেম, দেখেন প্রেজেন্ট ভ্যালুটা বের করার ফর্মুলা পিভি ইজ ইকাল টু এফ ভি ইন্টু ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস আর পাওয়ার অফ দা এন। পিভি মানে প্রেজেন্ট ভ্যালু আর প্রিন্সিপাল অ্যামাউন্ট, এফ ভিত্তি ফিউচার ভ্যালু অফ দ্য ইনিশিয়াল প্রিন্সিপাল ইন দ্য ইয়ার, আর রেট অফ ইন্টারেস্ট পার annum, নাম্বার অফ ইয়ার্স ফর হুইচ অ্যামাউন্ট হ্যাভ বিন ইনভেস্টেড। জাস্ট এই ফর্মুলাটা আপনাদের একটু মনে রাখতে হবে। প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা আর ফিউচার ভ্যালু ফর্মুলা। ঠিক আছে? এই ফর্মুলা যদি আপনারা মনে না রাখেন তাহলে ম্যাথ করা সম্ভব না। একটা ফর্মুলা দেওয়া আছে এখানে, ওয়ান প্লাস আর পাওয়ার অফ দা এন হবে, এনটা দেওয়া হয় না এখানে। ঠিক আছে? আমার মনে হয় এই দুইটা স্লাইড না রাখাই বেটার। এখানে তো ফর্মুলা আমাদের দেওয়াই আছে, প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু। ঠিক আছে? ওকে, thus you try to memorize this formula, present value and future value, present value and future value, present value and future value, you just try to memorize this formula। এটা মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে অঙ্ক সলভ করা যাবে না। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ফাইন্ড দ্য সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন টাকা 20,000 ফর 5 years with 12% per year annum interest, determine the difference between obtained simple and compound interest। সিম্পল মানে সরল মুনাফা, আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার ভিতরে পার্থক্য কত আমাদের বের করতে হবে বলা হয়েছে। তাহলে আগে আমাদের সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট বের করার ফর্মুলা কি? পিআরএন। পিআরএন, পি তে প্রিন্সিপাল, আর তে ইন্টারেস্ট রেট, এন তে ইয়ার। এখানে আমাদের দেখেন দেওয়া আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে 20,000, এন 5 years, আর ইজ ইকাল টু 12%। ঠিক আছে? তো এখানে দেখেন আমরা ফর্মুলাটা ব্যবহার করি, তো 20,000 টাকায় আমরা এই ফর্মুলা ইউজ করে পাই 12,000 টাকা। তাহলে 20,000 টাকায় 5 বছরের সুদ হবে 12,000 টাকা। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট রেট। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা বের করেছি, সরল মুনাফা। এখন আমাদের বের করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধির ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি ইন্টারেস্ট বের করার ফর্মুলাটা কি? প্রেজেন্ট ভ্যালু প্লাস ফিউচার ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু। তো প্রেজেন্ট ভ্যালুটা দেওয়া আছে 20,000 টাকা, এখন ফিউচার ভ্যালু কত আমাদের বের করে নিতে হবে। ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা আছে এই পিভি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার অফ দা এন। ঠিক আছে?
এটা ক্যালকুলেশন করলে আমরা দেখি ফিউচার ভ্যালু আছে কত, 35,246। 35,246 ফিউচার ভ্যালু বা ভবিষ্যতে। আর প্রেজেন্ট ভ্যালু কত, বর্তমান মূল্য কত, 20,000 টাকা। তাহলে 20,000 টাকা যদি আমরা 5 বছরের পরে টাকাটা আমরা বিনিয়োগ করি, 20,000 টাকা যদি আমরা বিনিয়োগ করি, 5 বছর পরে সুদে আসলে আমাদের হবে 35,246 টাকা। তাহলে 35,246 টাকা আমরা ভবিষ্যতে পাবো, তাহলে এর ভিতরে ইন্টারেস্ট কত আর আসল কত, সুদ কত আর আসল কত আমরা পেয়ে যাবো। তো আমাদের আসল ছিল 20,000 টাকা, আর ভবিষ্যতে সুদে আসলে হয়েছে 35,246 টাকা। তাহলে আসল থেকে সুদে আসলে মাইনাস করলে আমরা পাবো ইন্টারেস্ট বা সুদ। যেমন এখানে বলা হয়েছে 35,246 টাকা আমাদের সুদে আসলে, আর আমাদের আসল 20,000 টাকা। তাহলে 20,000 টাকা আসল মাইনাস করলে আমরা ইন্টারেস্টটা পাই 15,246 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের মেথডে আমাদের ইন্টারেস্ট 15,246, আর সরল রৈখিক বা সরল মুনাফায় আমাদের ইন্টারেস্ট 12,000। দুই ইন্টারেস্টে মাইনাস করলে আমরা পাবো 32,46 টাকা। এই 32,46 টাকা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য।